আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমাদের লেকচারের ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি লেকচার 11 এবং আজকের ক্লাসে আমরা শিখব ইউরোপ এবং ওশেনিয়া মহাদেশের যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সকল কিছু আজকের ক্লাসে আমরা শেষ করব। আমি প্রথমেই জানতে চাইবো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং পিছনের বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু দ্রুত সময়ের ভিতরে কমেন্ট করে জানিয়ে দাও। খুব দ্রুতই আমরা মূল ক্লাসে চলে যাব। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে আমাকে স্পষ্ট তো শুনতে পাচ্ছ এবং পিছনের বোর্ডটাও দেখতে পাচ্ছ। আমরা এর আগের লেকচারে পড়েছিলাম উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং ওই মহাদেশের আদ্যপ্রান্ত আমরা শেষ করেছিলাম। আজকেও ঠিক তেমনি ইউরোপ এবং ওশেনিয়া মহাদেশের সকল কিছু আমরা শিখব। সবাই একটু দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয়ে যাও এবং তোমার যে বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও যেন তারাও ক্লাসটিতে যুক্ত হতে পারে। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও যার যার জায়গা থেকে। আমিও শেয়ার করে দিচ্ছি আমার জায়গা থেকে এবং আমাকে একটু জানাও যে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। অনেকেই যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আমি আমার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি এবং একটু জানিয়ে দাও যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং পিছনের বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং কে কোথা থেকে লাইভটা দেখছো এইটাও একটু জানিয়ে দাও দ্রুত। আজকের পর আমাদের এই দুইটা মহাদেশ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। যে পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসে ইনশাল্লাহ আমরা এটা পারবো। যদি অঞ্চল থেকে আসে বা ভিতর থেকে আসে আমরা ইনশাল্লাহ উত্তর করতে পারবো। সবাই দ্রুত যার যার জায়গা থেকে একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। একটু সময় নিয়ে নিচ্ছি যেন সবাই যুক্ত হতে পারে। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও দ্রুত। তো দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় ইউরোপ এবং ওশেনিয়া মহাদেশ। তো আমরা সবাই জানি এই মহাদেশটা আফ্রিকা মহাদেশ, যেটা আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। আর উপরে আজকে আমরা যে মহাদেশটা নিয়ে আলোচনা করব এইটা ইউরোপ মহাদেশ। আর এই পাশের টুকু তো আমরা জানি এশিয়া মহাদেশ, এই অংশটুকু। সবাই দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদের মাঝে মেনশন করে দাও যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। ওকে, সবাই যেন যুক্ত হতে পারে। একটু ক্লাসটা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, সবাই যেন ক্লাসটাতে যুক্ত হতে পারে। আজকে আমরা শিখব এই ইউরোপ মহাদেশ আর ওশেনিয়া মহাদেশ। খুব সুন্দর করে আমরা শেষ করব। এরপর এটা থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা উত্তর করতে পারবো। এটা এশিয়া আর ঠিক নিচে এই অংশ জুড়ে অস্ট্রেলিয়া মহাদেশ। ওকে, তো আজকে আমরা আলোচনা করব ইউরোপ আর এই অস্ট্রেলিয়া মহাদেশ। তো যারা এখনো যুক্ত হন, অনেককে দেখতে পাচ্ছি তোমরা যুক্ত হয়েছো, সবাই একটু তোমার বন্ধুদের মেনশন করে দাও। ওকে, আজকে আমরা এই ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহাদেশের আদ্যপ্রান্ত সকল কিছুই শিখে ফেলবো। অনেকেই এখনো যুক্ত হওনি, যারা যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও এবং বাকিদের একটু মেনশন করে দাও যেন সবাই যুক্ত হতে পারে। ওকে, দ্রুত সময়ের ভিতরে একটু যুক্ত হয়ে যাও সবাই। দেখো, আজকে আমাদের আলোচনার টপিক ইউরোপ এবং ওশেনিয়া মহাদেশ এবং এই মহাদেশের যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো রয়েছে এইগুলো আমরা সুন্দর করে ক্লিয়ার করব এবং এই মহাদেশের যে দ্বীপরাষ্ট্রগুলো রয়েছে এইগুলো সম্পর্কে আমরা সকল কিছু সুন্দর করে শিখব। অনেকেই যুক্ত হয়েছে, সালাম জানিয়েছো। ওয়ালাইকুম সালাম। তোমার বন্ধুদের একটু মেনশন করে দাও। আর যারা আজকের ক্লাসটা শেয়ার করবে তারা এই যে প্রশ্ন সংবলিত এবং তথ্য সংবলিত পিডিএফটা ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছ। তো সবাই এই সুযোগটা হাতছাড়া করিও না, ক্লাসটা শেয়ার করে দাও সবাই। তো দেখো, আজকে আমরা প্রাথমিকভাবে প্রথমেই ইউরোপ মহাদেশ, এইটা বিশ্বের আয়তনে ষষ্ঠ, মানে আয়তনে এই মহাদেশটার অবস্থান ষষ্ঠ এবং এই মহাদেশের কয়েকটা গুরুত্বপূর্ণ অঞ্চল আমাদের পড়তে হবে, যেমন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল,
বলকান অঞ্চল, বাল্টিক অঞ্চল, এই তিনটা অঞ্চল আমরা খুব গুরুত্ব সহিত পড়ব। আর আমরা সকলেই জানি ইউরোপের বেশিরভাগ কান্ট্রি হচ্ছে উন্নত রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। তো যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি দ্রুত শেয়ার করে দাও এবং বন্ধুদের মাঝে মেনশন করে দাও যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। তারপর এই মহাদেশ সম্পর্কে প্রাথমিকভাবে আমরা যেইগুলো জানবো যে এই মহাদেশে রয়েছে হচ্ছে, এই মহাদেশে প্রাথমিকভাবে আমরা যে তথ্যগুলো জেনে থাকি, এই মহাদেশ হচ্ছে আয়তনে ষষ্ঠ। তারপর এই মহাদেশের দীর্ঘতম নদী সেটা হচ্ছে ভলগা, দীর্ঘতম নদী হচ্ছে ভলগা, এবং দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে দানিউব। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা আর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে দানিউব, এবং ভলগা নদীর উৎপত্তি হচ্ছে বলদাই পাহাড় আর দানিউবের হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। তারপর এই মহাদেশের দীর্ঘতম যে পর্বতমালা রয়েছে এই পর্বতমালার নাম হচ্ছে আল্পস পর্বতমালা। এই মহাদেশের দীর্ঘতম পর্বতমালার নাম হচ্ছে আল্পস পর্বতমালা। তারপর এই জায়গায় ইউরোপ এবং এশিয়াকে পৃথককারী একটা পর্বতমালা রয়েছে যেটার নাম হচ্ছে ইউরাল পর্বতমালা। ইউরাল পর্বতমালা। যারা এখনো যুক্ত হয়ে ক্লাসটা শেয়ার করোনি একটু ক্লাসটা শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, তাহলেই তুমি আজকের ক্লাসের পিডিএফটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ। তোমাদের আমি যেখানে নক দিতে বলেছিলাম পিডিএফটার জন্য তোমরা তো দাওনি, তো আমি কিভাবে তোমাদের পাঠাবো? যারা যুক্ত হয়েছো তারা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। এই যে তথ্য সংবলিত পিডিএফটা তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে, এবং এই মহাদেশের যে গুরুত্বপূর্ণ অঞ্চল এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা সবগুলো সুন্দর করে শিখে ফেলবো। ওকে, সুন্দর করে শিখে ফেলবো। আর যারা ক্লাসটা শেয়ার করছো তাদেরকে আমি লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে নক করে রাখলে আমি পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেবো সবাইকে। ওকে, সবাইকে পিডিএফটা পাঠিয়ে দেব। ওকে, দেখো আমরা নদ নদী পড়লাম, পাহাড় পর্বতমালাটাও পড়লাম। যে ইউরোপের সব থেকে দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আল্পস পর্বতমালা, এবং এটা এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে যে পর্বতমালা এটা হচ্ছে ইউরাল পর্বতমালা। তারপর এই যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা উপদ্বীপ, যে উপদ্বীপটার নাম হচ্ছে বলকান উপদ্বীপ। এই উপদ্বীপের দেশগুলোকে বলা হয় বলকান রাষ্ট্র। এই বলকান রাষ্ট্র, আর এই যে উপরে দেখতে পাচ্ছ এইখানে আরেকটা উপদ্বীপ রয়েছে, এটাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। এখানের 5টা দেশকে একত্রে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। কোনগুলো আমরা একটু দেখে ফেলি, দেখো তো। এখানে দেশগুলো হচ্ছে, এটা হচ্ছে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, এই অংশে হচ্ছে ফিনল্যান্ড। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনগুলো? ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আর এই পাশে হচ্ছে আইসল্যান্ড। এই যে 5টা কান্ট্রি, এই 5টা কান্ট্রিকে একত্রে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। কোন 5টা? ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আর হচ্ছে ফিনল্যান্ড, আর এই পাশ জুড়ে হচ্ছে আইসল্যান্ড। এই 5টার রাজধানী, মুদ্রা এবং এদের যে পার্লামেন্ট রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি তারা একটু দয়া করে ক্লাসটা শেয়ার করে দাও। আমরা কিন্তু মূল ক্লাসে চলে এসেছি। এরপর আমরা শেষের দিকে হচ্ছে প্রশ্ন সলভ করব এই অধ্যায়ের উপর। আজকে আমরা ওশেনিয়াই পড়বো, এশিয়া নট। এটা হচ্ছে ইউরোপ, এইটা এশিয়া, আর এইটা হচ্ছে ওশেনিয়া। আমি মানচিত্র বোঝার সুবিধার্থে এটা এঁকে রেখেছি। ওকে, এটা বোঝার সুবিধার্থে এটা এঁকে রেখেছি, তো এটা সমস্যা না। ওকে, এটা সমস্যা না। দেখো, ইউরোপের 3টা গুরুত্বপূর্ণ অঞ্চল আমাদের মনে রাখতেই হবে। এই 3টা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান, বলকান, আর হচ্ছে বাল্টিক। এখানে হচ্ছে 5টা রাষ্ট্র, কি কি বললাম? ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আর হচ্ছে আইসল্যান্ড। এদের রাজধানী, মুদ্রা, তারপর হচ্ছে এইটার পাশাপাশি আমাদের জানতে হবে এদের পার্লামেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি আমি আবারও বলছি একটু ক্লাসটা সবাই শেয়ার করে দাও, তাহলেই হচ্ছে তোমরা আজকের ক্লাসের এই পিডিএফটা হচ্ছে ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, এই ক্লাসের পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি তারা দয়া করে ক্লাসটা একটু শেয়ার করে দাও। এখন দেখো, এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর
মনে রাখার বিষয়টাই হচ্ছে আমরা মানচিত্রের উপরের দিকে এই উপদ্বীপটাই হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। তারপর দেখো এইটার নাম হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক রাজধানী হচ্ছে কোপেনহেগেন। তারপর আইসল্যান্ডের হচ্ছে রিকজাভিক, যেটাকে বলা হয় আগুনের দ্বীপ। তারপর এই পাশে হচ্ছে নরওয়ে, যার রাজধানী হচ্ছে অসলো। এবং এই পাশ জুড়ে হচ্ছে সুইডেন, স্টকহোম। আর ফিনল্যান্ডের হচ্ছে হেলসিঙ্কি। এই সুইডেন হচ্ছে ন্যাটোর সর্বশেষতম সদস্য, আর ফিনল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে হেলসিঙ্কি। ওকে, যারা এখনো শেয়ার করোনি ক্লাসটা, আমি আবারও বলছি তারা একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। এবং তুমি হচ্ছে এই ক্লাসের দাগানো পিডিএফ, এরপর কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব, এই অধ্যায়ের উপর অনেকগুলো প্রশ্ন সলভ করব, যেন আমরা কতটুকু শিখলাম আজকের ক্লাস থেকে এইটা বুঝতে পারবো। ওকে, যারা এখনো শেয়ার করোনি ক্লাসটা একটু শেয়ার করে দাও, আর এখানে নক করে রাখলে আমি পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেব যেটা দিয়েছি। দেখো, তাহলে এইটা মনে রাখতে গেলে আমরা চিত্র দিয়ে মনে রাখতে পারি, আর একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি, ফাইন্ডস দিয়ে মনে রাখতে পারি। ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক আর হচ্ছে সুইডেন। তো এইটা যেহেতু শর্ট ওয়ে আছে, এটা আমরা মনে রাখতে পারি। এখন দেখো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি 5টা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড আর এই পাশে হচ্ছে আইসল্যান্ড। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আমরা জানলাম 5টা। তারপর এই অংশ জুড়ে একটা সাগর রয়েছে, এটা হচ্ছে বাল্টিক সাগর। এই সাগরের অনেকগুলো তীরবর্তী শহর রয়েছে, মূলত 3টাকে আমরা বাল্টিক দেশ হিসেবে কনসিডার করি। একটা হচ্ছে লিথুনিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া আর হচ্ছে লাটভিয়া। এই 3টা দেশকে একত্রে আমরা বলে থাকি হচ্ছে বাল্টিক রাষ্ট্র। এস্তোনিয়া, লিথুনিয়া আর হচ্ছে লাটভিয়া, এই 3টাকে বলা হয় একত্রে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। ওকে, একজন লিখেছে হচ্ছে আজকে ম্যাপ কিনে আনছি এরকম করে রিসার্চ করে পড়ার জন্য। আচ্ছা, তো তোমরা যখন এইভাবে পড়বে ভিজুয়ালাইজ করে, তখন কিন্তু তোমাদের তথ্যগুলো অনেক বেশি মনে থাকবে। ওকে, যারা এইভাবে পড়ো তোমাদের তথ্য কিন্তু অনেক দিন স্থায়ী হয়, আর অল্প পরিশ্রম অনেক বেশি কিছু মনে রাখতে পারো। দেখো, তাহলে আমরা 2টা অঞ্চল সম্পর্কে ক্লিয়ার ধারণা পেলাম। আর সামরিকভাবে আমরা যে তথ্যগুলো আজকে জেনেছি, দেখো যেগুলো আমরা আগে থেকেই জানতে পারি, তারপর যেগুলো জেনেছি। প্রথম, ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। তারপর এটার দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে দানিউব। দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আল্পস। তারপর ইউরোপ এবং এশিয়াকে পৃথককারী যে পর্বতমালা, এটা হচ্ছে ইউরাল পর্বতমালা। তারপর স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এই অঞ্চলের রাজধানীগুলো আমি একটু লিখে দিই। দেখো, ডেনমার্কের হচ্ছে কোপেনহেগেন, কোপেনহেগেন, ডেনমার্কের হচ্ছে কোপেনহেগেন। ফিনল্যান্ডের হচ্ছে হেলসিঙ্কি, হেলসিঙ্কি। তারপর নরওয়ের হচ্ছে অসলো। আর এই পাশ জুড়ে হচ্ছে আইসল্যান্ডের হচ্ছে রিকজাভিক। এইগুলো একটু মনে রাখবা। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর রাজধানী, মুদ্রা এবং পার্লামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তারপর সুইডেনের হচ্ছে স্টকহোম। আর এটা মনে রাখবা, নেটোর সদস্য দেশ হচ্ছে 32টি এবং 32তম সদস্য হচ্ছে এই সুইডেন। একটু আমাকে বলো যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিটা ক্লিয়ার হয়েছে কিনা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে যদি একটু বলো। ওকে, একটু আমাকে বলো যে স্ক্যান্ডিনেভিয়ান এই 5টা কান্ট্রি আমাদের মাথায় ঢুকেছে এবং রাজধানীগুলো আমি আবারও বলছি। 5টা দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড আর হচ্ছে আইসল্যান্ড। মনে রাখার ক্ষেত্রে আমরা যে ওয়েটা অবলম্বন করতে পারি, চিত্র দিয়ে তো আমাদের এমনিতেই মনে থাকবে। তারপর ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক আর হচ্ছে সুইডেন, এইটা দিয়ে আমরা ফাইন্ড দিয়ে মনে রাখতে পারি। ওকে, এইটা দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, সাউন্ড বাড়াবো। সবাই কি এই প্রবলেম ফেস করতেছো, সাউন্ডের প্রবলেম? আশা করছি তোমরা শুনতে পাচ্ছ ক্লিয়ার। যদি ক্লিয়ার শুনতে পাও একটু আমাকে বলো। যার প্রবলেম হচ্ছে একটু জাস্ট আমাকে বলো যে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, একটু যদি আমাকে বলতে। ক্লিয়ার শুনতে পাচ্ছ সবাই? যদি না শুনতে পারো আমাকে একটু বলো, এটাকে ফিক্সড করে নেই। ওকে, ক্লিয়ার লিখেছো অনেকেই। তাহলে দেখো আমাদের স্ক্যান্ডিনেভিয়ান, এইটাও মনে হয় তোমাদের ক্লিয়ার, এইটাও লিখেছো। তারপর দেখো
এই তিনটা দেশকে একত্রে আমরা বাল্টিক রাষ্ট্র হিসাবে চিনে থাকি। তাহলে এস্তোনিয়া, এর রাজধানী হচ্ছে তাল্লিন। লিথুনিয়া, ভিলনিয়াস, লিথুনিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিলনিয়াস। ভিলনিয়াস হচ্ছে লিথুনিয়ার ক্যাপিটাল। আর লাটভিয়ার হচ্ছে রিগা। তো এই হচ্ছে আমাদের বাল্টিক অঞ্চল। তাহলে বাল্টিক অঞ্চলের দেশগুলো হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। এটাও আমরা মনে রাখতে পারি অল দিয়ে, ALL, অল দিয়ে। এস্তোনিয়া, লিথুনিয়ার হচ্ছে লাটভিয়া। তাহলে এইটা হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশের দুইটা অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ান আর হচ্ছে বাল্টিক অঞ্চল। এখন আসো বলকান অঞ্চলে। এই যে বলকান উপদ্বীপটা, এটাই হচ্ছে, এই অংশটুকু হচ্ছে বলকান দেশ। তো এই বলকান দেশ কোনগুলো আমরা একটু যদি দেখি। এখন দেখো বলকান দেশ কোনগুলো। এই যে উপদ্বীপ, এখানে 12টা দেশকে বলা হয় বলকান রাষ্ট্র। এখানে হচ্ছে দেখো এস্তোনিয়া, এস্তোনিয়া উপরে আমরা চলে গিয়েছি। স্লোভেনিয়া, এখানে হচ্ছে স্লোভেনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়ান হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, মন্টেনিগ্রো, আলবেনিয়া, গ্রিস, তারপর হচ্ছে বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, কসোভো আর হচ্ছে নর্থ মেসিডোনিয়া। এই দেশগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এই যে দেশগুলো, এই অঞ্চলের যে দেশগুলো আমি দেখালাম, এইগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। দেখো এই অঞ্চলের দেশগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। এই যে দ্বীপটা, এটাই হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ, সরি এটা হচ্ছে বলকান উপদ্বীপ। আমরা এতক্ষণ স্ক্যান্ডিনেভিয়ান পড়ছিলাম, তাই বারবার স্ক্যান্ডিনেভিয়ান চলে আসতেছে। স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে বলকান উপদ্বীপ। তো এই বলকান উপদ্বীপের দেশগুলো আমি বললাম কি কি। এই উপদ্বীপের দেশগুলো হচ্ছে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়ান হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, আলবেনিয়া, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, কসোভো আর হচ্ছে নর্থ মেসিডোনিয়া। দেখো এই যে দেশগুলো, হ্যাঁ ক্লাসের স্লাইডটা দেওয়া হয়, যারা হচ্ছে ক্লাসটা শেয়ার করো তোমরা, তারা হচ্ছে এখানে মেনশন করে রাখলেই। আচ্ছা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আবার বলবো। ওকে বলছি, সমস্যা নেই। ক্লাসটা শেয়ার করে রাখলে, এখানে নক করলে আমি হচ্ছে পিডিএফ এবং স্লাইডটা তোমাদের পাঠিয়ে দিব। ওকে, যে তৌসিফ প্রশ্ন করেছো, কোনটুকু বুঝতে পারোনি আমাকে যদি একটু বলতে। এই বলকান উপদ্বীপ এটা বুঝতে পারোনি, তাই তো? দেখো বলকান উপদ্বীপের দেশগুলো আমি আবার বলছি। এইটা হচ্ছে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়ান হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, আলবেনিয়া, গ্রিস, তারপর হচ্ছে বুলগেরিয়া, রোমানিয়া, এটা হচ্ছে সার্বিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, কসোভো আর হচ্ছে নর্থ মেসিডোনিয়া। এই যে দেশগুলো বললাম, এই দেশগুলোর অবস্থান তোমরা মানচিত্রে এই জায়গায় দেখতে পাবে, এবং এই দেশগুলো হচ্ছে বলকান উপদ্বীপ। এই দেশগুলো হচ্ছে বলকান দেশ বা বলকান উপদ্বীপের কান্ট্রি। এখন আমাকে একটু বলো, ইউরোপের এই তথ্যগুলো ক্লিয়ার হয়েছে কিনা। আমরা তাহলে একটু স্লাইডের কয়টা তথ্য একটু দেখে আসি। দেখো এই যে একটু আগে আলোচনা করলাম, তাহলে এই মহাদেশের সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত দেশটা হচ্ছে কসোভো। সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত দেশটা হচ্ছে কসোভো। সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত দেশটা হচ্ছে কসোভো, যেটা হচ্ছে বলকান কান্ট্রি। একটু আগে আমরা পড়লাম বলকান, কসোভো এবং নর্থ মেসিডোনিয়া পাশাপাশি। তারপর হচ্ছে দেখো ফ্রান্স এবং স্পেনের সীমান্তে অবস্থিত যে পর্বত, সেটার নাম হচ্ছে পিরেনিস পর্বতমালা। পিরেনিস পর্বতমালা হচ্ছে স্পেন এবং ফ্রান্সের সীমান্তে অবস্থিত। তারপর এই মহাদেশের বৃহত্তম সাগর হচ্ছে ভূমধ্য সাগর, যেই মহাসাগর হচ্ছে জিব্রাল্টার প্রণালী দিয়ে হচ্ছে আটলান্টিক এবং ভূমধ্য সাগরকে একসাথে করে। তাহলে এই মহাদেশ সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানলাম, সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে কসোভো, এবং এই মহাদেশের এই দুইটা দেশকে স্পেন এবং, আর স্পেনের পুরাতন আমরা একটু জেনে ফেলি, আন্দালুসিয়া, আন্দালুসিয়া, ফ্রান্সের হচ্ছে গল। তারপর হচ্ছে দেখো
ইউরোপকে এশিয়া থেকে পৃথক করেছে কাস্পিয়ান সাগর। আর ওইদিকে পর্বতমালা আমরা পড়েছি, সেটা হচ্ছে ইউরাল পর্বতমালা। সেই পর্বতমালাটা পড়লাম আমরা, ইউরাল পর্বতমালা। তো আশা করছি এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা মনে রাখতে পারবো। আর কাতালান ভাষা মানে হচ্ছে ক্যাটালন ভাষা, সেটা প্রচলিত আছে হচ্ছে স্পেন এবং অ্যান্ডোরাতে। স্পেনের যে কাতালোনিয়া, বার্সেলোনা নগরীর, এদের হচ্ছে ভাষাটা হচ্ছে কাতালান ভাষা, এটা আমরা মনে রাখবো। এখন দেখো, আমরা যে ইউরোপ মহাদেশের এই 3টা অঞ্চল পড়লাম, এইটা কি মুখস্থ হয়েছে কিনা আমাকে একটু বলো। আমি আবার যাচ্ছি, যদি তোমাদের মুখস্থ না হয় এবং ক্লিয়ার না হয় একটু আমাকে বলো। দ্রুত আমাকে একটু বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা। আর তোমরা কি কোনো ধরনের নেট সমস্যা ফেস করতেছো, ক্লাসের কোনো নেট সমস্যা ফেস করতেছো কিনা এইটাও আমাকে একটু জানাও। কোনো নেট সমস্যা ফেস করতেছো কিনা এইটাও আমাকে বলো, এবং এইটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জাস্ট একটু জানাও যে ইউরোপ মহাদেশের এই অঞ্চলগুলো স্ক্যান্ডিনেভিয়ান, বলকান, আর এইটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান, বলকান, আর এটা হচ্ছে বাল্টিক, এই 3টা অঞ্চল ক্লিয়ার হয়েছে কিনা আবার বলবো। দেখো, এই যে অংশটুকু চিত্রে আমি দেখিয়েছি, এই অংশটুকু হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হচ্ছে 5টি: ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আর এই পাশে হচ্ছে আইসল্যান্ড। এবং এদের রাজধানী হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন, আইসল্যান্ডের রিকজাভিক, যাকে আগুনের দ্বীপ বলা হয়। তারপর হচ্ছে সুইডেনের হচ্ছে স্টকহোম, এবং সুইডেন হচ্ছে ন্যাটোর 32তম সর্বশেষ দেশ, মানে সর্বশেষ সদস্য। তারপর নরওয়ের হচ্ছে অসলো, যাকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, ধীবরের দেশ। তারপর ফিনল্যান্ড, ক্যাপিটাল হচ্ছে হেলসিঙ্কি, এবং ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। তারপর আসো বাল্টিক, এই অঞ্চলের দেশ হচ্ছে এস্তোনিয়া, লিথুনিয়া, আর হচ্ছে লাটভিয়া। এস্তোনিয়ার রাজধানী হচ্ছে তাল্লিন, লিথুনিয়ার হচ্ছে ভিলনিয়াস, আর লাটভিয়ার হচ্ছে রিগা, মনে রাখবো। তারপর এই যে উপদ্বীপটা পিঙ্ক কালার দিয়ে আমি দেখিয়েছি, যেটা এটা উপদ্বীপ হচ্ছে বলকান উপদ্বীপ। এর দেশগুলো হচ্ছে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়ান হার্জেগোভিনা, মন্টেনিগ্রো, আলবেনিয়া, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, তারপরে এটা হচ্ছে সার্বিয়া, হাঙ্গেরি, কসোভো, নর্থ মেসিডোনিয়া। এই দেশগুলোকে বলা হয় বলকান কান্ট্রি। ওকে, এইগুলোকে বলা হয় বলকান কান্ট্রি। আশা করছি এখন তোমাদের ইউরোপটা মোটামুটি ক্লিয়ার। আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করব। এখন আমরা চলে যাব ইউরোপের যে প্রশ্নগুলো রয়েছে এইগুলো সলভ করতে। তারপর ইউরোপ মহাদেশের যে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা একটু দেখে ফেলি। দেখো, ইউরোপের প্রবেশদ্বার বলা হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। এই ভিয়েনাতে হচ্ছে আইএই এর সদর দপ্তর এবং ওপেকের সদর দপ্তর, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এইটার, এবং আইএই এর জাতিসংঘের যে আণবিক সংস্থাটা রয়েছে এইটার সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায়। তারপর বৃহত্তম উপদ্বীপ, এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। বৃহত্তম উপদ্বীপ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। তারপর সর্বপূর্বের বিন্দু লাগবে না, সর্ব উত্তরেরটা আমরা পড়বো। উত্তরের বিন্দু হচ্ছে ফ্রিগেলীয় অন্তরীপ। এই অন্তরীপটা হচ্ছে আবার তোমরা আবার প্রশ্ন করতে পারো অন্তরীপটা কি। অন্তরীপটা হচ্ছে, ধরে নাও এটা একটা সাগর, এই সাগরে ভূমিভাগের কোনো সরু অংশ চিকন হয়ে যদি সমুদ্রে পতিত হয়, এই যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় অন্তরীপ। যেমন উত্তমাশা অন্তরীপ, তারপর হচ্ছে এই তো যেটা পড়লাম আমরা কন্যাকুমারী অন্তরীপ, তারপর ফ্রিগেলীয় অন্তরীপ। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। ওকে, আচ্ছা আরেকবার আমি রিভিশন দিব অবশ্যই। এখন তোমরা এই অংশের আর সব থেকে বৃহত্তম সুড়ঙ্গ পথ এইটাও একটু মনে রাখবা, ইউরো টানেল। এরপর দেখো, এই যে প্রথম প্রশ্নটা, আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? দ্রুত উত্তর করে ফেলো, এইটার উত্তর কি হবে? আমি কিন্তু আগে ইউরোপ মহাদেশের বেসিকগুলো পড়িয়ে নিয়েছি। ওকে, এখন তোমরা একটু উত্তর করে ফেলো, আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? দ্রুত উত্তর করো সবাই। তোমরা প্রায় হচ্ছে 100+ শিক্ষার্থী রয়েছে, সবাই একটু উত্তর করে ফেলো, এইটার উত্তর কি হবে? তারপর আমরা অস্ট্রেলিয়া মহাদেশে যাব, বা ওশেনিয়া মহাদেশ আমরা যেটাকে বলি সেটাতে যাব। দ্রুত উত্তর করো।
এইটার উত্তর কি হবে? আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? ইউরোপের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া, এটা আমরা সকলেই জানি। রাশিয়া পৃথিবীর মানে হচ্ছে রাশিয়া পৃথিবীর তথা ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। তাহলে ক্ষুদ্রতম দেশটা কোনটা? সবাই উত্তর করো। আর যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি তারা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে ফেলো, এবং শেয়ার করে এইখানে ইনবক্স করে রাখলে এই যে দাগানো এবং প্রশ্ন সংবলিত পিডিএফটা সবাই পেয়ে যাবে। সবাইকে আমি পাঠিয়ে দেব। এখন এটার উত্তর করো। রাশিয়া হচ্ছে সবথেকে বৃহত্তম। তাহলে ক্ষুদ্রতম কোনটা? তাহলে ক্ষুদ্রতম কোনটা হবে? দ্রুত উত্তর করো সবাই। হ্যাঁ, আবার বলবো, অবশ্যই আবার রিভিশন দিব আমরা। এইটার উত্তর করে ফেলো সবাই। ওকে, আয়তনে ইউরোপের ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আয়তনের সব থেকে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এটা শুধুমাত্র ইউরোপেরই নয়, একাধারে পৃথিবীর সব থেকে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া এবং পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এই দুইটা ব্যাপারও আমরা সুন্দর করে মনে রাখবো। পরের প্রশ্নে আসো। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? পৃথিবীর সব থেকে দীর্ঘতম পর্বতমালাটা হচ্ছে আন্দ্রিস পর্বতমালা, যেটা হচ্ছে উত্তর আমেরিকাতে। এই প্রশ্নগুলো আসে পরীক্ষা, আমি লিখে দিচ্ছি আর এটার উত্তর করে ফেলো। সবাই এটার উত্তর পারবে। আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশে হচ্ছে, সরি এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশেরটা আমরা লিখে ফেলি, দেখো এই পাশে চেঞ্জ করে দিই। উত্তর আমেরিকা হচ্ছে রকি পর্বতমালা, রকি। আর দক্ষিণ আমেরিকা মহাদেশের বা পৃথিবীর সব থেকে দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দ্রিস পর্বতমালা, দক্ষিণ আমেরিকা। এরপর আসো, এরপর ইউরোপেরটা তোমরা উত্তর করে ফেলো, তারপর আমি বাকিটা উত্তর ব্যাখ্যায় বলে দিচ্ছি, এখানেই বলে দিব। ওকে, আল্পস পর্বতমালা কোথাকার একটু উত্তর করে ফেলো। আন্দ্রিস, রকি, তারপর হচ্ছে আফ্রিকার হচ্ছে কিলিমানজারো, আর এশিয়ার হচ্ছে হিমালয়। একই সাথে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচুতম পর্বত শ্রেণী, সেটা হচ্ছে হিমালয়। আর মাউন্ট এভারেস্ট হচ্ছে উচ্চতম শৃঙ্গ। দুইয়ের উত্তর করে ফেলো সবাই। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? দেখো বাকি অপশনের মহাদেশগুলো আমি সবগুলো বলে দিয়েছি, তাহলে এটা তো পারবেই। রকি পর্বতমালা হচ্ছে উত্তর আমেরিকা, রকি পর্বতমালা হচ্ছে উত্তর আমেরিকা। তারপর আন্দ্রিস হচ্ছে দক্ষিণ আমেরিকা, আন্দ্রিস পর্বতমালা। তারপর ইউরোপেরটা তোমরা একটু কমেন্ট করে ফেলো সবাই, তারপর বলে দিচ্ছি। কিলিমানজারো হচ্ছে আফ্রিকার এবং হিমালয় হচ্ছে এশিয়ার, হিমালয় হচ্ছে এশিয়ার। তাহলে ইউরোপের উত্তর কি হবে? ইউরোপের উত্তর হবে আজকের ক্লাসে আমরা পড়েছি, সেটা হচ্ছে আল্পস। ওকে, তাহলে এইটার উত্তর কি হবে? আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? একটু কিন্তু অপশনগুলো কঠিন করে দেওয়া হয়েছে, যেন তোমরা হচ্ছে উত্তর করার আগে একবার হলেও ভাবো, কারণ তোমরা তো সবাই জানো যে আল্পস পর্বতমালা কোথায়। আল্পস পর্বতমালা হচ্ছে ইউরোপে। এখন ইউরোপের কোন অংশে এইটা তো তুমি জানো না, তো এর জন্য তোমাকে একটু ধারণা রাখতে হবে মানচিত্র সম্পর্কে। ওকে, এটা মানচিত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? উত্তর আমেরিকা। এটা আমরা আগেই বাদ দিতে পারি, কারণ এখানে উত্তর আমেরিকা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। উত্তর আমেরিকা কিন্তু আমরা আগেই বাদ দিতে পারি, বাদ। এখানে হচ্ছে রকি পর্বতমালা। তারপর দক্ষিণ পূর্ব এশিয়ায়, এইটাও আমরা বাদ দিতে পারি। এই দুইটা বাদ। এখন শুধু তোমাদের কনফিউশনের জায়গা তৈরি হবে পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ।
পূর্ব ইউরোপ আর হচ্ছে পশ্চিম ইউরোপ। অনেকেই ভুল উত্তর দিয়েছো, অনেকেই ভুল উত্তর দিয়েছো, অনেকে এটার উত্তর হচ্ছে পশ্চিম ইউরোপ। পরের প্রশ্নে আসো, পরের প্রশ্নে আসো। ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? একটু দ্রুত উত্তর করো। ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? আগের প্রশ্নটা নিয়ে তোমাদের অনেকেরই মানে প্রশ্নের ডাউট ছিল হচ্ছে এটা কোনটা হবে। এখানে যদি পশ্চিম ইউরোপ বা মধ্য ইউরোপ থাকতো সেটাও কিন্তু আমরা আনসার নিতে পারতাম, মধ্য ইউরোপ। ওকে, এইটাও আমরা নিতে পারতাম। তো যেহেতু এটা নেই তার মানে এটা আমরা উত্তর নিয়েছি। 3-এর উত্তর, ইউরোপের দ্বার বলা হয় কোনটিকে? একটু আগে আমরা পড়েছি, তো সবাই উত্তর করে দাও। ইউরোপের দ্বার বলা হয় বা প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? দ্রুত উত্তর করে ফেলো, দ্রুত উত্তর করে ফেলো, এটা কি হবে? এরপরে আমরা আবার অস্ট্রেলিয়া মহাদেশ পড়ে আবার প্রশ্নের ব্যাখ্যায় যাব। এই প্রশ্নগুলো আমরা শেষ করি। ইউরোপের প্রবেশদ্বার, তোমরা যারা উত্তর করেছো ভিয়েনা, সবার উত্তর সঠিক হয়েছে। ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে ভিয়েনা। তারপর রোমকে বলা হয় শান্তির শহর, এটা একটু মনে রাখবা, শান্তির শহর। সাত পাহাড়ের শহর, মার্বেলের শহর, এটা হচ্ছে রোম, একটু মনে রাখবা। আর এই ভিয়েনাতে কোনগুলো সদর দপ্তর আমি কিন্তু আগেই বলে দিয়েছি। পরের প্রশ্নে আসো। এর আগে যে আমরা আলোচিত দেশসমূহ এইগুলো একটু দেখে ফেলি। যুক্তরাজ্য, এই দেশটা সম্পর্কে আমাদের জানতে হবে। ইউরোপের যে গুরুত্বপূর্ণ দেশ, ভেটু ক্ষমতা প্রদানকারী দেশগুলো হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে যুক্তরাজ্য, তারপরে হচ্ছে ফ্রান্স। এই দেশগুলো সম্পর্কে আমরা জানবো। এই তথ্যগুলো আমরা একটু মনে রাখবো। প্রশাসনিক বিভাগের রাজ্য হচ্ছে 4টি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, তারপর হচ্ছে ওয়েলস, আর হচ্ছে উত্তর আয়ারল্যান্ড। এই 4টা, কয়টি? 4টি। এগুলো আমরা একটু জানবো। তারপর বিশ্বে প্রথম পার্লামেন্টারি ব্যবস্থা, মানে আমাদের দেশে যে ব্যবস্থাটা প্রচলিত, এইটা চালু হয় কোথায়? যুক্তরাজ্যে। আর লিখিত সংবিধান নেই কোন দেশের? এই দেশটির লিখিত সংবিধান নেই। আর সব থেকে বড় সংবিধান হচ্ছে ভারতের, ভারতের। আর ছোট হচ্ছে ইউএসএ, ছোট হচ্ছে ইউএসএর। এটা আমরা একটু মনে রাখবো। তারপর বিল অফ রাইটস, এই বিল অফ রাইটসটা স্বাক্ষরিত হয় কত সালে? 1689 সালে। তারপর এরা হচ্ছে আলোচিত দেশসমূহের যে প্রধানমন্ত্রীগণ ছিল, এরা শুধুমাত্র এই 2টা পড়বা। উইনস্টন চার্চিল, তিনি হচ্ছে বিশ্বযুদ্ধের সময় ক্ষমতায় ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? উইনস্টন চার্চিল। তার বইটা ছিল হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সাহিত্যে নোবেল পান। আর তারপর হচ্ছে মার্গারেট থ্যাচার, তিনি হচ্ছে আয়রন লেডি। মার্গারেট থ্যাচার হচ্ছে আয়রন লেডি, তিনি হচ্ছে কোন দেশের? ইউকের। এবং ফকল্যান্ড যুদ্ধের সময় তিনি হচ্ছে ক্ষমতায় ছিলেন। তারপরে আসো পরের প্রশ্নে। 4, ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ধর্মীয়, পরিবেশবাদী, শান্তিবাদী, গণতান্ত্রিক আন্দোলন। একটু সবাই উত্তর করে ফেলো, এইটার উত্তর কি হবে? ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ধর্মীয়, পরিবেশবাদী, শান্তিবাদী আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলন, কোনটা হবে? একটু উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? ফ্রাইডে ফর দ্য ফিউচার, এইটা কিসের আন্দোলন? ফ্রাইডে ফর দ্য ফিউচার এটা কোন ধরনের আন্দোলন? ধর্মীয়, পরিবেশবাদী, শান্তিবাদী আন্দোলন। একটু দ্রুত উত্তর করো সবাই, আমরা কিন্তু আবার ওশেনিয়া মহাদেশটাও আলোচনা করব। দ্রুত উত্তর করো।
4-এর উত্তর কি হবে? দ্রুত উত্তর করো সবাই। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? শান্তিবাদী আন্দোলন, গণতান্ত্রিক, পরিবেশবাদী, না হচ্ছে ধর্মীয় আন্দোলন? 4-এর উত্তর কি হবে? 4-এর উত্তর কি হবে? হ্যাঁ, 4-এর উত্তর হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। এটা সঠিক উত্তর হচ্ছে পরিবেশবাদী আন্দোলন 4। তারপর ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? এইটার উত্তরটা করে ফেলো, আমি বাকি যে স্কয়ারগুলো পরীক্ষায় আসে এগুলো আমি লিখে দিই। দেখো, টিয়েনামেন স্কয়ার, টিয়েনামেন স্কয়ার হচ্ছে চীন। তারপর গ্রিন স্কয়ার, গ্রিন স্কয়ার হচ্ছে লিবিয়া, লিবিয়া। তারপর তাহারির স্কয়ার, তাহারির স্কয়ার হচ্ছে মিশরের কায়রো, মিশর। তারপর হচ্ছে রেড স্কয়ার, রাশিয়া। তারপর হচ্ছে ম্যাডিসন স্কয়ার, ম্যাডিসন স্কয়ার হচ্ছে ইউএসএ, নিউ ইয়র্কে। তারপর হচ্ছে এইগুলি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ট্রাফালগার স্কয়ার, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ স্কয়ার, বাংলাদেশ স্কয়ার হচ্ছে লাইবেরিয়া। ওকে, এই স্কয়ারগুলো খুবই গুরুত্ব দিয়ে মনে রাখবা। ওকে, এই স্কয়ারগুলো খুবই গুরুত্ব দিয়ে মনে রাখবা সবাই। এইগুলো পরীক্ষায় বারবার আসে, পরীক্ষায় বারবার আসে। এই যে কয়টা লিখলাম এই কয়টা পড়বা। বাংলাদেশ স্কয়ার, বাংলাদেশ স্কয়ার হচ্ছে লাইবেরিয়া। টিয়েনামেন স্কয়ার সেটা হচ্ছে বেইজিং। সাম্প্রতিক সময়ে এইটা তো অনেক বড় সামরিক মহড়া হয়, তোমরা দেখেছো। গ্রিন স্কয়ার যেটা হচ্ছে মোহাম্মদ গাদ্দাফির সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে লিবিয়ায়। তারপর তাহারির স্কয়ার সেটা হচ্ছে কায়রো, মিশর, এবং মিশরকে বলা হয় বাজারের শহর। রেড স্কয়ার রাশিয়া। তারপর মেডিসন স্কয়ার, এই মেডিসন স্কয়ারে হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়, যেটা নিউ ইয়র্কে, ইউএসএতে। এই কয়টা মনে রাখবা। তাহলে এইটার উত্তর, হ্যাঁ এইটার উত্তর হচ্ছে ট্রাফালগার স্কয়ার হচ্ছে ইংল্যান্ডে। এই ট্রাফালগার যুদ্ধটাকে স্মরণীয় করে রাখার জন্য ইংল্যান্ডে এই স্কয়ারটি তৈরি করা, সেটা হচ্ছে ট্রাফালগার স্কয়ার। তাহলে এটার উত্তর হচ্ছে ট্রাফালগার স্কয়ার। বাকি এই স্কয়ারগুলো একটু সুন্দর করে মনে রাখবা। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? আগের চিত্রতে আমি বলে দিয়েছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে পেয়েছিলেন। এটার হিন্ট হচ্ছে তিনি হচ্ছে প্রধানমন্ত্রী হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। দেখি এখন উত্তর করতে কার সমস্যা হয়। আর রুজভেল্ট ছিল হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট, মানে হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট, এটা আগেই বাদ। তারপর ভোল্টেয়ার ছিল একজন রাইটার, দার্শনিক, তো এইটাও আমরা আগেই বাদ দিতে পারি। তো দুইটার মাঝে উত্তর হবে, এইটার উত্তর তো সবাই জানো, দ্রুত উত্তর করে ফেলো। এইটার উত্তর কি হবে? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্রুত উত্তর করে ফেলো, এইটার উত্তর কি হবে? হ্যাঁ, সবাই সঠিক উত্তর করতেছো সবাই। হ্যাঁ, এইটার উত্তর হচ্ছে উইনস্টন চার্চিল। তিনি হচ্ছে কি পান? তিনি হচ্ছে, এটা হচ্ছে উইনস্টন চার্চিল, তিনি হচ্ছে নোবেল পান হচ্ছে
তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে সাহিত্যে নোবেল পান। তারপরের প্রশ্নে আসো, তার আগে আমরা ফ্রান্স সম্পর্কে একটু জেনে আসি। ফ্রান্সের হচ্ছে এই ফরাসি বিপ্লব সালটা হচ্ছে 1789, এই তো এখানে দেওয়া রয়েছে। এবং এই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফ্রান্স বিপ্লব সফলতা লাভ করে। তারপর দেখো যে তিনজন রাইটারের লেখনীতে মানুষ উদ্বুদ্ধ হয়, এই তিনজন এই যে একটু আগে পড়লাম, যে জ্যাক রুশো, মন্টেস্কো আর হচ্ছে ভলতেয়ার। আর ফরাসি বিপ্লবের স্লোগানটা খুবই গুরুত্বপূর্ণ, স্বাধীনতা, সাম্য আর হচ্ছে ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি আর হচ্ছে ফ্র্যাটার্নিটি। এটা আমরা একটু খুব সুন্দর করে মনে রাখবো। আর এই সকল যে তথ্যগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই সবগুলো তথ্যের সুন্দর এবং গুছানো ভান্ডার হচ্ছে এই যে আমাদের বইটি রয়েছে, এই বইটি। এবং এই বইটি তোমাকে প্রদান করা হচ্ছে শতভাগ কমনের নিশ্চয়তা। দেখবে বিগত সালের প্রশ্নগুলো দেখলেই এই জায়গা থেকে তোমরা পেয়ে যাবে। তারপর ফ্রান্সের যে গুরুত্বপূর্ণ একজন শাসক, তার নাম হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। তাকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু এবং তার উপাধি ছিল লিটল কর্পোরাল। কার উপাধি? নেপোলিয়নের উপাধি ছিল লিটল কর্পোরাল। তারপর দেখো জন্মগ্রহণ করেন ফ্রান্সের কর্সিকা দ্বীপে এবং তাকে নির্বাসনে দেওয়া হয় হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে। এবং তিনি যখন 1815 সালের ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন এবং তাকে তারপর হচ্ছে এই যে ওয়াটারলু, এই জায়গাটা হচ্ছে বেলজিয়ামে, এইগুলো মনে রাখবা একটু, বেলজিয়াম। পরাজিত হওয়ার পর তাকে এই দ্বীপটাতে নির্বাসনে দেওয়া হয় এবং তিনি এখানেই মারা যান। এই তো নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন কোন যুদ্ধে? ওয়াটারলু যুদ্ধে। এইটুকু আমরা মনে রাখবো। এবং যার বিপক্ষে তিনি যুদ্ধ করেছিলেন সেটা হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন, ডিউক অফ ওয়েলিংটন। তারপরে আসো পরের প্রশ্ন, সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? একটু দ্রুত উত্তর করা ট্রাই করিও সবাই। ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স হচ্ছে রাশিয়া। দ্রুত একটু উত্তর করা ট্রাই করিও। দ্রুত উত্তর করা ট্রাই করিও। এটার উত্তর কি হবে? সামন্তবাদ ইউরোপের কোন দেশে প্রথম সূত্রপাত হয়? সামন্তবাদ ইউরোপের কোন দেশে প্রথম সূত্রপাত হয়? সামন্তবাদ ইউরোপের কোন দেশে প্রথম সূত্রপাত হয়? দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? কোন দেশে সূত্রপাত হয়? দ্রুত উত্তর করো। 7। হ্যাঁ, 7-এর উত্তর হচ্ছে ফ্রান্স। 7-এর উত্তর হচ্ছে ফ্রান্স। সামন্তবাদ প্রথমে যে দেশে সূত্রপাত হয় এই দেশটা হচ্ছে ফ্রান্স। তারপর ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন? ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন? অনেকেই যুক্ত হয়েছে, সঠিক উত্তর দিয়েছো। অনেককেই দেখতে পাচ্ছি যারা সি উত্তর করেছো তাদের সবার উত্তর সঠিক হয়েছে। এদের জীবনী মনে রাখতে রাখতে নিজের জীবন ভুলে যাচ্ছি। এত কষ্ট করে পড়ার দরকার নেই, যেইটুকু চিত্র দিয়ে ভিজুয়ালাইজ করে পড়েন ওইটুকু পড়লেই খুব মনে থাকবে তোমাদের। ওকে, এইটার উত্তর করে ফেলো। ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন? আগের প্রশ্নে সঠিক উত্তর করেছে কারা? হাবিবুল্লাহ বেলালি, তারপর হচ্ছে মিল্টন বড়ুয়া, তারপর হচ্ছে ফারজানা জান্নাত, আরিফ মাহমুদ। ওকে, তাহলে ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন? ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন? ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগিজ আর হচ্ছে ইতালি কোন দেশের নাবিক ছিলেন? এইটার উত্তর হচ্ছে ইতালি। এটার উত্তর হচ্ছে ইতালি। কলম্বাস ছিলেন হচ্ছে ইতালির নাগরিক। তারপর আলতামিরা গুহা কোথায় অবস্থিত? আলতামিরা গুহা কোন দেশে অবস্থিত? ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ভারত। অজন্তা ইলোরা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতে। একটা অপশন কমিয়ে দিলাম। অজন্তা ইলোরা সেটা হচ্ছে ভারতে। তাহলে এই তিনটা থেকে উত্তর হবে, এখন উত্তর করে ফেলো কি হবে? আলতামিরা গুহা কোথায় অবস্থিত?
আর যারা হচ্ছে এখনো ক্লাসটা শেয়ার করোনি তারা হচ্ছে ক্লাসটা শেয়ার করে রাখো। তারপর এইখানে হচ্ছে নক করে রাখলে আমি আজকের পিডিএফটা তোমাদের সাথে সাথে ক্লাসের পর পাঠিয়ে দেব। তাহলে এইটার উত্তর 9-এর উত্তর কি হবে? সবাই একটু আগে ফ্রান্স পড়লাম কারণে সব উত্তর ফ্রান্স হবে এমন কোনো কথা আছে? সবাই একটু উত্তর করো, এটার উত্তর কি হবে? সবাই ফ্রান্স উত্তর করতেছো। অজন্তা ইলোরা হচ্ছে ভারতে, তাহলে আলতামিরা গুহাটা কোথায় হবে? আলতামিরা গুহাটা কোথায় হবে? আলতামিরা গুহাটা হচ্ছে স্পেনে। এটা সঠিক উত্তর হচ্ছে স্পেন। এটা সঠিক উত্তর হচ্ছে স্পেন। তারপর জার্মানি, এটা সম্পর্কে তোমরা সকলেই জানো। জার্মানি সম্পর্কে এটা হচ্ছে অ্যাডলফ হিটলারের দেশ এবং এদের রাজাদের উপাধি ছিল কাইজার। প্রাচীন রাজাদের উপাধি ছিল কাইজার। তারপর এখানে মনে রাখবা বার্লিন প্রাচীর নির্মাণ করেন হচ্ছে পূর্ব জার্মানি, যেটা পরবর্তীতে এক রাতের ব্যবধানে ভেঙে তারা হচ্ছে একত্রিত হয়। সেটা ভেঙে ফেলা হয় কত সালে? 1989 সালে এবং তৈরি করা হয় হচ্ছে 61 সালে। এগুলো একটু মনে রাখবা। আর এটা হচ্ছে হিটলারের দেশ। হিটলার যদিও তার জন্ম হচ্ছে অস্ট্রিয়াতে, তিনি এই দেশের শাসক ছিলেন। তার উপাধি হচ্ছে ফুয়েরার। ফুয়েরার এবং তার গোপন পুলিশি বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। এবং তিনি একটা বই লিখেন যেটা হচ্ছে মেইন ক্যাম্প। একটু মনে রাখবা এগুলা। তারপর এই দেখো এখানে সব কিছু দেওয়া আছে হিটলারের। অ্যাডলফ হিটলার, তিনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন এই অ্যাডলফ হিটলার। তার দলের নাম হচ্ছে নাৎসি পার্টি এবং তিনি ক্ষমতায় আরোহণ করেন হচ্ছে 1933 সালে এবং তার গোপন পুলিশি বাহিনীর নাম হচ্ছে গেস্টাপো। আর তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে মাইন ক্যাম্প বা হচ্ছে মাই স্ট্রাগল, একটু আগেই বললাম। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশটি রাশিয়ার তেল ও গ্যাসের ওই যে নর্থ স্ট্রিম 2 পাইপলাইন নাম শুনেছ না, ওইটার মাধ্যমে হচ্ছে এরা তেল গ্যাস সরবরাহ করত। তো বিশ্বের মানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে এদের মাঝে রাশিয়ার সব থেকে বড় ক্রেতা কোন দেশটি ছিল? ফ্রান্স, হাঙ্গেরি, ইউক্রেন, জার্মানি। 10-এর উত্তর কি হবে? দশের উত্তর কি হবে? 10-এর উত্তর হবে জার্মানি। এই জার্মানি হচ্ছে রাশিয়ার তেল গ্যাসের বড় ক্রেতা ছিল। পরবর্তীতে এই আমদানি রপ্তানিতে ঝামেলা হওয়ার কারণে তাদের কিন্তু অনেক বেশি কি হয়, ঝামেলা পোহাতে হয়। তারপর যারা তোমরা হচ্ছে মানবিক বিভাগে বি ইউনিটের পরীক্ষার্থী, যা মানবিকের শিক্ষার্থী, তাদের জন্য এই যে আমাদের সিরিজটা দেখতেছো এইটা হচ্ছে তোমাদের সব থেকে বেশি কমনের নিশ্চয়তা প্রদান করে থাকে। এই যে যদি তোমরা হচ্ছে এই যে আগের সালের প্রশ্ন ব্যাখ্যা যদি বিশ্লেষণ করো কোন প্রশ্ন কতটি এসেছে ইনশাল্লাহ, তাহলে হচ্ছে তোমরা উত্তর পেয়ে যাবে। এত তথ্য কিভাবে আপনি মনে রাখেন? তোমাদেরও এর থেকে বেশি তথ্য অবশ্যই মনে থাকবে। ওকে, সবার মনে থাকবে। তারপর রাশিয়া, রুশ বিপ্লব নিয়ে জানবা এবং এটা মাত্র কতদিন স্থায়ী হয়? 10 দিন। এবং এই বিপ্লবের নেতৃত্ব দেয় ভ্লাদিমির ইলিচ লেনিন। দেখো ভ্লাদিমির ইলিচ উইলিয়ানভ লেনিন, তিনি হচ্ছে এটার নেতৃত্ব দেন। এটার আরেক নাম হচ্ছে দেখো বলশেভিক বিপ্লব, অক্টোবর বিপ্লব বা হচ্ছে নভেম্বর বিপ্লব। তারপর লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের যাত্রা শুরু হয় 1920 সালে। কত সালে? 1920 সালে। এই কয়েকটা তথ্য এবং শেষ হয় বলতে পারো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় ওই 90-এর দিকে, 91 সালে। দেখো তারপর বলশেভিক বিপ্লব কোথায় সংগঠিত হয়? বলশেভিক বিপ্লব কোথায় সংগঠিত হয়? এইটার উত্তর তো তোমরা জানোই। লেকচারের পিডিএফ পেতে হলে দেখো আমি যে লিঙ্কটা দিয়েছি তোমাকে, এখানে হচ্ছে একটু নক করে রাখবা, তাহলে হচ্ছে এই পিডিএফটা তোমাকে প্রোভাইড করা হবে। যারা বলেছো মোহাম্মদ মহসিন, এই যে এখানে নক করে রাখো, তাহলে হচ্ছে আমি পিডিএফটা ক্লাস শেষ হওয়ার পরপরই পাঠিয়ে দেব।
সবাইকে। এটা কোথায় হবে? বলশেভিক বিপ্লব, এইটার উত্তর আমি জানি সবাই পারবে। এটা হচ্ছে রাশিয়ায়, একটু আগেই পড়লাম। তারপর ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? এই দানিউব হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম। দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে দানিউব। আর টেমস হচ্ছে লন্ডনের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী। এই নদীগুলো একটু মনে রাখিও তো, দেখো তো। সিন, প্যারিস শহর সিন নদীর তীরে অবস্থিত। প্যারিস, সিন। ওয়ারস, বিশুলা নদীর তীরে। তারপর রোম, টিবের নদীর তীরে। রোম হচ্ছে টিবের নদীর তীরে। তারপর টেমস হচ্ছে লন্ডন, মানে টেমস নদীর তীরে হচ্ছে লন্ডন। তারপর ইরাবতী, ইরাবতী হচ্ছে ইয়াঙ্গুন। ইয়াঙ্গুন, এইগুলো একটু মনে রাখিও। যে সিন হচ্ছে প্যারিস, ওয়ারস হচ্ছে বিশ্বলা নদীর তীরে, রোম হচ্ছে টিবের, আর ইরাবতী হচ্ছে ইয়াঙ্গুন। ইয়াঙ্গুন হচ্ছে ইরাবতী নদীর তীরে, এটা মনে রাখিও। তাহলে ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা, যার উৎপত্তি হচ্ছে বলদাই পাহাড় থেকে। তারপর যুক্তরাজ্যের রানী প্রদত্ত সর্বোচ্চ খেতাব কোনটি? মানে যুক্তরাজ্যের রানী প্রদত্ত সর্বোচ্চ খেতাব কোনটি? নাইট কুইন, বিউটি কুইন, নাইটহুড আর হচ্ছে নাইটিঙ্গেল। কি হবে? এটার উত্তর করো সবাই, এইটার উত্তর করো সবাই, যে যুক্তরাজ্যের রানী প্রদত্ত সর্বোচ্চ খেতাব কোনটি? যুক্তরাজ্যের রানী প্রদত্ত সর্বোচ্চ খেতাব কোনটি? যুক্তরাজ্যের রানী প্রদত্ত সর্বোচ্চ খেতাব কোনটি? 13-র উত্তর কি হবে? সবাই উত্তর করো, 13-র উত্তর কি হবে? যুক্তরাজ্যের রানী প্রদত্ত সর্বোচ্চ খেতাব কোনটি? অনেকে নাইট কুইন। প্রথম যে উত্তরটা করে এই উত্তরটাই সবাই নাও, এটা খুবই প্যাথেটিক। যে হচ্ছে প্রথম যে উত্তর করবে এটাই কি সঠিক? হ্যাঁ, একজন সঠিক উত্তর করেছো, ফারজানা জান্নাত। তারপরে হচ্ছে আতিয়া মিশি, তারপরে হচ্ছে শেবামণি আর হাবিবুল্লাহ বেলালি, রাফি, তারা এই পর্যন্ত তারা ভুল উত্তর দিয়েছে। এটা হচ্ছে নাইটহুড, এটার উপাধি হচ্ছে নাইটহুড। তারপর ইউরোপের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? আমরা সকলেই জানি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান, কার্বন নিরপেক্ষ দেশ ভুটান, 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর। তাহলে ইউরোপের কোনটা সর্বপ্রথম বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? একটু দেখি, উত্তর করে ফেলো। ইংল্যান্ড, ইতালি, স্পেন আর হচ্ছে পোল্যান্ড। এটা সবার পারা উচিত, এইটা সবার পারা উচিত। ইউরোপের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 14-র উত্তর হচ্ছে পোল্যান্ড। 14-র উত্তর হচ্ছে পোল্যান্ড। তারপর শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? শিল্প বিপ্লব কোন দেশ থেকে প্রথম শুরু হয়? শিল্প বিপ্লব কোন দেশ থেকে শুরু হয়? কোন দেশ থেকে শিল্প বিপ্লব শুরু হয়? ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স। কোন দেশ থেকে শিল্প বিপ্লব শুরু হয়? হ্যাঁ, প্রথম মুসলিম দেশ ইরাক। একজন বলেছো, সঠিক বলেছো।
হ্যাঁ, এটার উত্তর হচ্ছে ইংল্যান্ড। এখান থেকে শিল্প বিপ্লবটা শুরু হয়। এরপরে আসো ওশেনিয়া মহাদেশ। এখন আমরা আলোচনা করব হচ্ছে ওশেনিয়া মহাদেশ, এইটা নিয়ে। দেখো, এই মহাদেশটা হচ্ছে উপরে ইউরোপ আর নিচে হচ্ছে ওশেনিয়া। আমরা যে চিত্র তখন এঁকেছিলাম আবার একটু অঙ্কন করে ফেলি, সময় লাগবে না। আফ্রিকা, এশিয়া, তারপর এই যে অংশটুকু, এই অংশটুকুই হচ্ছে এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। এই বড় দেশটা হচ্ছে অস্ট্রেলিয়া আর এটা হচ্ছে নিউজিল্যান্ড। দেখো, এই মহাদেশটাকে বলতে আমরা বুঝি, এটাকে বলা হয় ওশেনিয়ার মানে হচ্ছে এই যে এশিয়া মহাদেশের দক্ষিণাঞ্চল। তো এই মহাদেশটাই হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এই মহাদেশের দেশগুলোকে আবার তিনটা ভাগে বিভক্ত করেছে, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া আর হচ্ছে মেলিনেশিয়া। দেখো, এগুলোর পরও কি আবার এশিয়ার মতো নাম রয়েছে, এবং এইটা সম্পর্কে আমরা বিস্তারিত একটু যদি জেনে আসি। দেখো, এই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ অঞ্চল। একটু দেখো, এই পলিনেশিয়া অঞ্চলে দেশ হচ্ছে তিনটি, সামোয়া, টুঙ্গা আর হচ্ছে টুভেলু। দেখো, আমরা দেশগুলো একটু মানচিত্রে দেখে আসি। এই অংশ জুড়ে টুঙ্গা, সামোয়া আর হচ্ছে টুভেলু, এই তিনটা দেশের নাম হচ্ছে টুঙ্গা, সামোয়া আর হচ্ছে টুভেলু। এই তিনটা দেশ হচ্ছে পলিনেশিয়ার অন্তর্ভুক্ত। তারপর এই অংশ জুড়ে এখানে হচ্ছে পাপুয়া নিউগিনি, সোলেমান দ্বীপপুঞ্জ, বানুয়াতু, ফিজি, বানুয়াতু আর হচ্ছে ফিজি, এই দেশগুলো হচ্ছে মেলানেশিয়া, মেলানেশিয়া। আর এই তিনটা দেশ একত্রে হচ্ছে এই তিনটা হচ্ছে পলিনেশিয়া। আর উপরে পাঁচটা একত্রে এই পাঁচটা হচ্ছে মাইক্রোনেশিয়া। এখানে হচ্ছে পাঁচটা দেশ, এইভাবে তিনটা এখানে উপরে, এখানে হচ্ছে এই পাঁচটাকে একত্রে বলা হয় মাইক্রোনেশিয়া। দেখো, দেশগুলো হচ্ছে এখানে হচ্ছে নাউরু আর এটা হচ্ছে কিরিবাতি, এখানে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া আর এটা হচ্ছে পালাউ। এই যে দেশগুলো দেখো মানচিত্রে সুন্দর করে আমি দেখে দিয়েছি, সব কিছুই পড়তে হবে। এই ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমাদের অবশ্যই এই বিষয়গুলো, আন্তর্জাতিক এবং বাংলাদেশ যে সাবজেক্টিভগুলো আছে এগুলো তোমাদের পড়তে হবে। এই যে আজকের তথ্যগুলো তোমাদের সকল কিছুই বোর্ড বইয়ে রয়েছে না, ইতিহাস পার্টে যে বিপ্লবগুলো পড়লাম, আন্তর্জাতিক বিষয়গুলি পড়লাম, এগুলো কিন্তু আছে। তো এর জন্য তোমাদের এইগুলো সহ পড়তে হবে। দেখো, এটা হচ্ছে মেলানেশিয়া, তাহলে উপরের এটা হচ্ছে মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া, পালাও, মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু আর হচ্ছে কিরিবাতি, এগুলোর অনেকগুলো রাজধানী খুবই গুরুত্বপূর্ণ। আর এই অস্ট্রেলিয়ায় পৃথিবীর বিখ্যাত সবথেকে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ কিন্তু এই অস্ট্রেলিয়া মহাদেশে। ওকে, এইগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, ক্যাঙ্গারু দেখা যায়, এগুলো তো আমরা সকলেই জানি। আর অস্ট্রেলিয়ার আদিবাসীদের বলা হয় অ্যাবরজিন বা অ্যাবরিজিন বলা হয় এই অস্ট্রেলিয়ার আদিবাসীদের। আর এই দেশটা হচ্ছে নিউজিল্যান্ড, এই নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় কিউই এবং আদিবাসীদের বলা হয় মাউরি। এই দুইটা একটু মনে রাখবো। আর এরা তো অনেক ভালো ক্রিকেট খেলে, এগুলো আমরা জানি। ওকে, তাহলে দেখো, এই যে দেশগুলো বললাম এই দেশগুলোর গুরুত্বপূর্ণ রাজধানীগুলো আমরা একটু পড়ব। বানুয়াতু, ফিজির হচ্ছে সুবা, বানুয়াতুর হচ্ছে পোর্ট ভিলা, পোর্ট ভিলা।
তারপরে সামোয়ার হচ্ছে আফিয়া, তারপর নাউরোর হচ্ছে ইয়ারেন, আরেকদিকে আমরা পড়েছি অ্যাঞ্জেরেলমুথ। তারপর কিরিবাতির হচ্ছে তারাওয়া, তারপর পালাও, মাইক্রোনেশিয়া, যেগুলো গুরুত্বপূর্ণ আমি এগুলো লিখে দিচ্ছি। তারপর পাপুয়া নিউগিনির হচ্ছে পোর্টসমুরসবি, পোর্টসমুরসবি। এই যে রাজধানীগুলো, এইগুলো আমরা একটু মনে রাখবো। ওকে, দেখো যেগুলো পড়লাম তিনটা অঞ্চল, এখানে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর এখানে হচ্ছে পলিনেশিয়া, এটা হচ্ছে মেলিনেশিয়া, আর উপরেরটা হচ্ছে মাইক্রোনেশিয়া। আমরা স্লাইডে একটু আগে দেখলাম। এই তো মাইক্রোনেশিয়ার হচ্ছে 5টি, দেখো কি কি, মাইক্রোনেশিয়া, কিরিবাতি, নাউরো, মার্শাল দ্বীপপুঞ্জ, আর হচ্ছে পালাউ। আর মেলিনেশিয়ার হচ্ছে 5টা, পাপুয়া নিউগিনি, সোলোমন দ্বীপ 4টা, ভানুয়াতু, আর হচ্ছে ফিজি। এগুলো কিন্তু আমি চিত্রে সুন্দর করে দেখালাম। এবং অস্ট্রেলিয়ার শব্দের অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল, এবং এইটার উপর দিয়ে প্রায় মধ্যভাগ দিয়ে যে রেখাটা অতিক্রম করে মকরক্রান্তি বা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। এবং এই সামরিকভাবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত সব দ্বীপগুলোকে একত্রে বলা হয় ওশেনিয়া। এবং আয়তনে ওশেনিয়ার সব থেকে ক্ষুদ্রতম ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে নাউরো, আর কম ঘনবসতিপূর্ণ হচ্ছে অস্ট্রেলিয়া। একটু আগে এটা বললাম। সব থেকে বড় প্রবাল প্রাচীর হচ্ছে শৈলশিলা হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, এটা অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। পরে আসো, এই তো প্রশ্নেতে আসো, যদি ক্লিয়ার হয় তাহলে প্রশ্ন সলভে আসো। যদি কারো এইগুলো মনে রাখার টেকনিক যদি পড়ো তাহলে মনে থাকবে না, চিত্র দিয়ে মনে রাখবা। এখানে টুঙ্গা, টুবেলো, আর হচ্ছে সামোয়া দ্বীপরাষ্ট্র, দেখো আমি যেভাবে দেখালাম, টুঙ্গা, টুবেলো, সামোয়া, এটা হচ্ছে মেলিনেশিয়া, সোলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, আর হচ্ছে ফিজি। আর উপরে এইভাবে এক লাইনে হচ্ছে পালাও, মাইক্রোনেশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, আর এখানে হচ্ছে নাউরো, আর হচ্ছে কিরিবাতি। এইভাবে অবস্থান ধরে একটু পড়লেই মনে থাকবে। তারপর দেখো প্রথম প্রশ্ন, মানে আমাদের অস্ট্রেলিয়া মহাদেশের প্রথম প্রশ্ন, সামরিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগর বা সব দ্বীপপুঞ্জের যে নামে পরিচিত, একটু উত্তর করো তো, এটার উত্তর কি হবে? আর লাস্টবার যারা পিডিএফ চাচ্ছ ক্লাসের, এখনো ক্লাস শেয়ার করোনি, তারা একটু ক্লাসটা শেয়ার করে এখানে একটু নক করে রাখো যে পিডিএফ লিখে, তাহলে হচ্ছে আমি এই ক্লাসের পিডিএফটা তোমাদের দিয়ে দিতে পারবো। যাদের পিডিএফটা লাগবে জাস্ট এইখানে ইনবক্স করে রাখো। হ্যাঁ, একজন দেখতে পাচ্ছি সঠিক উত্তর করেছে, 2 জন, আফতাব রাফি, তারপর হচ্ছে সেবামণি, 17 না 16 নম্বর প্রশ্ন। তারপর ফারজানা জান্নাত, তোমাদের উত্তর সঠিক হয়েছে, যে হচ্ছে এটা হচ্ছে ওশেনিয়া, একত্রে হচ্ছে ওশেনিয়া, সামরিকভাবে ওশেনিয়া বলা হয়। তারপর দেখো ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত নিচের কোনটি হচ্ছে ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? এটা যারা অঞ্চল সম্পর্কে একটু ধারণা নিয়েছো আগে সবাই পারবে। ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত কোনটি? নাউরো, নাউরো, কেনিয়া, কিউবা, আর হচ্ছে গায়ানা। সব হয়। এই যে আমাদের অল ইউনিভার্সিটির যে তোমরা ফ্রি ক্লাসগুলো পাচ্ছ, এখানে হচ্ছে লেকচার আজকে হচ্ছে 11, আমরা কিন্তু 1, 2 করে 11 পর্যন্ত ফ্রি ক্লাসে এসেছি। এই সবগুলো ক্লাস কিন্তু তুমি জয়কুলি একাডেমির ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে প্লেলিস্ট আকারে, বাংলা, ইংরেজি সব। ওকে, উদয় যে প্রশ্নটা করেছো, হ্যাঁ, এইটার উত্তর কি হবে? এইটার উত্তর হবে নাউরো, এইটার উত্তর হবে নাউরো। পরের প্রশ্নে আসো। এর আগেও আমরা অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ দেশ অস্ট্রেলিয়া, ক্রিকেটে হচ্ছে 6বার বিশ্বকাপ জেতা দল, বিশ্বের প্রধান পশম উৎপাদনকারী দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, এবং এই মহাদেশের বৃহত্তম মরুভূমি হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি হচ্ছে অস্ট্রেলিয়ায়। আর ভোট প্রদান হচ্ছে বাধ্যতামূলক এই দেশটা। আর অনেকে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু করলে এই ক্যাঙ্গারুর দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। তারপর দেখো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, প্রথম হচ্ছে এশিয়া, দ্বিতীয় আফ্রিকা, তারপর জানো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হচ্ছে অ্যান্টার্কটিকা, ষষ্ঠ হচ্ছে ইউরোপ,
সপ্তম হচ্ছে ওশেনিয়া। তাহলে ক্ষুদ্রতম মহাদেশ কোনটা এখানে? ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে 17, 18 উত্তর কি হবে? অনেকে উত্তর করনি, একটু দ্রুত উত্তর করে ফেলো। হ্যাঁ, কেনিয়া আফ্রিকা। কিউবা হচ্ছে ইউরোপ না, কিউবা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ, সেটা হচ্ছে আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশে। আর গায়ানা হচ্ছে উত্তর আমেরিকা। গায়ানা উত্তর আমেরিকা না, গায়ানা হচ্ছে দক্ষিণ আমেরিকা। ওকে, তাহলে এখানে যে লিখেছ মহসিন, কেনিয়া আফ্রিকা ঠিক আছে, কিউবা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের ক্যারিবিয়ান অঞ্চলে, আর গায়ানা হচ্ছে লাতিন আমেরিকায়। হ্যাঁ, 18 উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া, এটা সবাই জানো। তারপর 19, নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে অবস্থিত, এই হচ্ছে আমাদের পৃথিবী। এই হচ্ছে আমাদের পৃথিবী। তো এই পৃথিবীকে এইভাবে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করা হয়। এইদিকে উত্তর গোলার্ধে হচ্ছে ইউরোপ, তারপরে হচ্ছে আমরা বসবাস করি এই অঞ্চলে, আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে আফ্রিকার কিছু অংশ, আফ্রিকা, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে এটার উত্তর কি হবে? দেখো, ইরাক, মধ্যপ্রাচ্য, এটা হচ্ছে উপরে, সৌদি আরব এখানে উপরে, তাহলে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া। কোন দেশটা হচ্ছে? দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 19-এর উত্তর কি হবে? হ্যাঁ, 19-এর উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। লাস্ট প্রশ্ন আজকের দিনের। তার আগে আমরা নিউজিল্যান্ড সম্পর্কে একটু জেনে আসি। যারা এই স্লাইডটার এই তথ্যগুলো পড়বে, তোমাদের এই দুই মহাদেশ থেকে যদি কোনো প্রশ্ন আসে, সব কিছুই কিন্তু কমন পাবে, সব কিছু। দেখো, দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে, তারপর কিউই বলা হয় নিউজিল্যান্ডের অধিবাসীদের, আর জাতীয় পাখি হচ্ছে কিউই, আর জাতীয় খেলা হচ্ছে রাগবি। নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায়, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 1893। আর মাউরি ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে নিউজিল্যান্ডে, এটা তোমরা জানো। এই তথ্যগুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের আর এই মহাদেশের তথ্য নিয়ে আর ভাবতে পারে। নিউজিল্যান্ডের নাগরিকরা কি নামে পরিচিত? একটু উত্তর করো, নিউজিল্যান্ডের নাগরিকরা কি নামে পরিচিত? নিউজিল্যান্ডের নাগরিকগণ কি নামে পরিচিত? নিউজিল্যান্ডের নাগরিকগণ কি নামে পরিচিত? এইটা আজকের দিনের লাস্ট প্রশ্ন। ওকে, আজকের দিনের লাস্ট প্রশ্ন। নিউজিল্যান্ডের নাগরিকরা কি নামে পরিচিত? বলবো নিউম্যান, কিউই, আর হচ্ছে নেয়াজি। কি হবে এটার উত্তর? 20-এর উত্তর। আজকের দিনের শেষ প্রশ্ন। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে কিউই, এটার উত্তর হচ্ছে কিউই। তারপর এই যে আজকের ক্লাসের যতগুলো তথ্য এবং প্রশ্নগুলো তুমি পড়লে, সবগুলো হচ্ছে আমাদের এই বই থেকে নেওয়া। আর এই বই সম্পর্কে তোমরা সকলেই কম বেশি জানো যে এই বইটা থেকে তোমরা প্রতি সেশনে হচ্ছে শতভাগ কমন পেয়ে থাকো এই বইটি থেকে। তো যারা বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে ভালো করতে চাও, তাদের অবশ্যই এই বইটা সব থেকে সহায়ক ভূমিকা পালন করবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে। ওকে, প্রশ্ন থাকলে একটু বলে ফেলো, নাহলে আজকের ক্লাস এখানেই রাখবো। ওকে, আশা করছি তোমাদের কোনো প্রশ্ন নেই। তো আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো, এবং তোমরা যারা আজকের ক্লাসটা পুরোটা করলে ইনশাল্লাহ এই যে ইউরোপ এবং অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের যত তথ্য আছে পরীক্ষা আসলে ইনশাল্লাহ সবাই উত্তর করতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই রাখছি। ইউটিউবে প্লেলিস্ট পাচ্ছ না, একটু সার্চ দিয়ে দেখলেই হয়ে যাবে। ওকে, অনেকেই লাস্ট কমেন্ট করছো হচ্ছে সেরা ক্লাস ছিল ভাইয়া, সকলকে অসংখ্য ধন্যবাদ। তারপরে একজন ধন্যবাদ জানিয়েছো, ফারজানা জান্নাত, অসংখ্য ধন্যবাদ তোমাদের। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমরা থাকবে এবং ওই টপিকগুলো আমরা সুন্দর করে শেষ করব, সেই প্রত্যাশা জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।